বলেই তুর্য মুখে হিংস্রতা ফুটিয়ে তোলে। গাড়ি স্টার্ট দিয়ে রাজশাহী যাবার উদ্দেশ্যে রওনা হয়। গাড়ি ফুল স্পিডে চালাতে শুরু করে সে। তারা রুমে এখনো পায়চারি করছে, ভেবে পাচ্ছে না কি করে সে বের হবে। এখন অবধি কোনো উপায় সে বের করতে পারেনি। এদিকে কিছু সময় আগে প্রণয় বলে গেছে কাজী এসেছে, রেডি হয়ে নিচে আসতে। বিয়ের সমস্ত কিছু সে দিয়ে গেছে। প্রণয় চলে যাওয়ার পর রাগে সব কিছু নিচে ফেলে দিয়েছে। রাগে শাড়ি ছিঁড়ে ফেলেছে। তারার কালকের একটা নর্মাল 3 পিস ধূসর রঙের, সেটাও রক্তে ভিজে আছে জায়গায় জায়গায়। সব রক্তই তার নিজের শরীরের। কাঁচের জিনিস ভাঙচুর করতে গিয়ে বেশ অনেক জায়গায় লেগেছে। 2 হাত কেটে বাজে হাল হয়েছে। কাটার জায়গাগুলো বেশ ভালোই গভীর হয়েছে। তবে আপাতত এসবে খেয়াল নেই তারার। সে তো এখন শুধু এখান থেকে পালাবার রাস্তা খুঁজছে। তারার পায়চারি মাঝখানেই তারার কানে আসে কারো পায়ের আওয়াজ। তারা বুঝতে পারে প্রণয় আসছে। হুট করেই তার মাথায় একটা প্ল্যান আসে। বিছানার পাশ থেকে ভারী টেবিল ল্যাম্পটা নিয়ে দৌড়ে গিয়ে দরজার পিছনে লুকিয়ে পড়ে, অপেক্ষা করে প্রণয়ের দরজা খোলার। প্রণয় দরজার লক খুলতে খুলতে বলে ওঠে, ছোট্ট বড়ি, তুমি কি রেডি হয়েছো? বলেই রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই পেছন থেকে তারা তার শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রণয়ের মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গেই প্রণয় জোরে এক আর্তনাদ করে মাথায় হাত দেয়। তারা ভয়ে হাতে ল্যাম্পটি সেখানে ফেলে দিয়ে প্রণয়ের দিকে তাকায়। প্রণয় ঘুরে তারার পানে তাকায়। তারা আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে থেকে দৌড় লাগায়। তা দেখে প্রণয় চিৎকার করে বলে ওঠে, তারা! বলেই আর্তনাদ করে ওঠে। তার মাথা দিয়ে রক্ত বেরিয়ে আসছে। প্রণয় বহু কষ্টে নিজেকে সামলে নিয়ে তারা বলে তার পেছনে পেছনে ছুটতে থাকে। তারা ততক্ষণে সিঁড়ি বেয়ে নিচে নেমে সদর দরজা খুলে বেরিয়ে যায়। পেছনে পেছনে প্রণয়ও ছুটতে থাকে তারার পেছনে। তারা দৌড়াচ্ছে আর বারবার পিছন ফিরে তাকাচ্ছে। তারা বের হয়ে যেতেই তুর্যদের গাড়ি এসে থামে। সকলে গাড়ি থেকে নেমে দৌড়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। তাজ তুর্য দৌড়ে যায় ভেতরে, পেছনে পেছনে বাকিরা আসতে থাকে। তুর্য পুরো বাড়ি ইতিমধ্যে তল্লাশি শুরু করে দিয়েছে। সকলে প্রতিটা রুম খুঁজতে থাকে। তুর্য উপরের প্রতিটা রুম দেখতে থাকে। সবশেষে তারাকে যে রুমে আটকে রাখা হয়েছে সে রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। পুরো রুম তছনছ হয়ে আছে। তুর্য পুরো রুমে চোখ বুলায়। রুমের হাল দেখে বুঝতে পারে এই রুমে কিছু একটা হয়েছে। তুর্য নিচে তাকায়। জায়গায় জায়গায় রক্ত পড়ে আছে, পুরো টাটকা রক্ত। হুট করেই তার চোখ যায় নিচে পড়ে থাকা একটা চকচকে সাদা কিছুর উপর। তুর্য ঝুঁকে সেটা হাতে নেয়। এটা নূপুর, তারার পায়ের নূপুর। তার চিনতে বাকি রয় না। তুর্য ব্যস্ত চোখে চারপাশে তাকায়। কোথাও কেউ নেই। রুম থেকে বের হতে তার চোখ পড়ে ফ্লোরের দিকে। তাজা রক্তের পায়ের ছাপ। তুর্য ঝুঁকে আঙুল দিয়ে তা স্পর্শ করে। হ্যাঁ, এটা তাজা রক্ত। তুর্য এবার চিল্লিয়ে সকলকে ডেকে বলে ওঠে, প্রণয় তারাকে নিয়ে পালিয়েছে। ওরা এই বাড়িতে নেই। আমাদের এক্ষুনি বের হতে হবে, চল। তুর্যের কথায় সকলে বেরিয়ে আসে। তুর্য নূপুরটি পকেটে ঢুকিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে থাকে। তাজসহ বাকিরা দৌড়ে নামে। গাড়ির কাছে গিয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। তারা পাগলের মতো ছুটে যাচ্ছে। পায়ে তার রক্তে একাকার অবস্থা। পা যেন কেটে ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাও সে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়ে যাচ্ছে। ব্রিজের ওপর দিয়ে দৌড়াতে দৌড়াতে সে ব্রিজের ওপরে এসে গেছে। পুরো জনশূন্য একটা ব্রিজ। একটা সময় তার ভয় লাগলেও এখন লাগছে না। এখন তো সে পালাতে ব্যস্ত। তারা পেছন ফিরে তাকায়। এখনো প্রণয় তাকে ধরতে পারেনি। হয়তো তার থেকে অনেকটা দূরে। তারা পাগলের মতো ছুটে যাচ্ছে। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। তারা হাঁপিয়ে গিয়েছে, আর পারছে না। কাল থেকে না খাওয়া, তার ওপর শরীরের এই অবস্থা। তার শরীর যেন ভেঙে আসছে। তারা এবার থামে। হাঁটুতে ভর দিয়ে সে হাঁটতে থাকে। নিঃশ্বাস তার কেমন আটকে আটকে আসছে। ভালো করে শ্বাসটুকুও নিতে পারছে না। বড্ড পানির পিপাসাও পেয়েছে তার। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে।
এই মুহূর্তে পানি হলে হয়তো বড্ড বেশি ভালো হতো, কিন্তু আশেপাশে তো পানিও নেই। যাও আছে ব্রিজের নিচে, সেখানে তো আর যাওয়া সম্ভব নয়। এর মাঝে পেছন থেকে প্রণয় দৌড়ে এসে চিৎকার করে বলে ওঠে। তারা! আঁতকে ওঠে তারা। পেছন ফিরে তাকাতেই দেখতে পায় প্রণয় দাঁড়িয়ে আছে। প্রণয়কে দেখে তার বুকের ভেতর ধুক করে ওঠে। সোজা হয়ে দাঁড়িয়ে যেই দৌড় দিতে নেবে, তখনই প্রণয় গান বের করে। পেছন থেকে তারার দিকে তাক করে বলে ওঠে। এক পা এগোবে তো আমি গুলি করতে বাধ্য হব। প্রণয়ের কথায় থেমে যায় তারা। ধীর গতিতে পেছন ফিরে তাকায় প্রণয়ের পানে। প্রণয় তা দেখে বাঁকা হেসে বলে ওঠে। তোমাকে আমার হতেই হবে, হতেই হবে তারা। আমি তোমাকে আমার থেকে দূরে যেতে দেব না। তুমি যদি পালানোর চেষ্টা করো তাহলে আমি তোমায় গুলি করে দেব। প্রণয়ের কথায় এবার তারার প্রচণ্ড রকমের রাগ হয়, প্রচণ্ড রকমের। আর সহ্য করতে পারে না সে। কাল থেকে সে দেখে আসছে এসব এতবার বলেও কাজ হয়নি। এবার তারা রাগে প্রণয়ের দিকে এগিয়ে আসতে আসতে চিৎকার করে বলে ওঠে। গুলি করবেন তাই না? গুলি করবেন আপনি? বলেই প্রণয়ের সামনে এসে তার পিস্তলখানা টেনে তারা কপালে তাক করে ধরে। প্রণয় অবাক হয়ে তাকায় তারার পানে। তারা এর মাঝেই চিৎকার করে বলে ওঠে। নিন, গুলি করুন, আমায় করুন গুলি। কি হলো, করছেন না কেন? শুট মি, শুট মি, করুন গুলি করুন। বলেই পাগলামি করতে থাকে তারা। এদিকে প্রণয় তারার কাণ্ডে আটকে ওঠে। সে তো এমনি তারাকে ভয় দেখানোর জন্য এটা করেছিল। সে তো সত্যি সত্যি এটা ভাবেনি সে কখনোই তারাকে গুলি করতে পারবে না। সেই সাহস যে তার নেই। আর যাই হোক, তারাকে যে সে ভালোবাসে, সে মরে গেলেও পারবে না তারাকে গুলি করতে। এদিকে তারা চিৎকার করতে করতে বলছে, শুট মি, শুট মি। তারার এহেন কাণ্ডে প্রণয় এবার জোর করে পিস্তলটা নিচে নামিয়ে চিল্লিয়ে বলে ওঠে। পাগল হয়ে গেছো নাকি? এটা খেলনা নয়, এটা সত্যিকারের পিস্তল। একটা গুলি বের হলে তুমি জানো কি হবে তোমার? প্রণয়ের কথায় তারা চিৎকার করে বলে ওঠে। হ্যাঁ জানি, আমি মরে যাব আমি, তাই তো? আপনাকে বিয়ে করার চেয়ে আমি মরে যেতে রাজি আছি, তবু আমি আপনাকে বিয়ে করতে চাই না। এর থেকে মরে গেলেই ভালো। না, থমকে যায় প্রণয়। তারার প্রতিটা কথা তার কানে বাজছে। চোখ দুটি তার ঝাপসা হয়ে আসছে। তারার পানে ভেজা চোখে তাকিয়ে কাতর কণ্ঠে বলে ওঠে। তুমি তো আমায় ভালোবাসতে ছোট্ট পরি। তুমি তো বলেছিলে সারা জীবন তুমি আমার সাথে থাকতে চাও। প্রণয়ের কথা শেষ হতে না হতেই তারা চিল্লিয়ে বলে ওঠে। না, আমি আপনাকে কখনো ভালোবাসিনি। আর না, আমি আপনাকে কখনো বলেছি আপনার সাথে আমি থাকবো। আমি তুর্য ভাইকে ভালোবাসি, আপনাকে নয়। আমি আপনাকে কোনো দিন ভালোই বাসিনি। আপনাকে ভালোবাসলে আমি কখনো আপনাকে ছেড়ে এতদিন থাকতে পারতাম? কেউ কাউকে ভালোবাসলে এতটা দূরত্ব থাকতে পারে না। আমি তুর্য ভাইকে ভালোবাসি, আমার তুর্য ভাইকে। তার অনুপস্থিতিতে আমি বুঝতে পেরেছি সে আমার কাছে কি। যখন আমি আপনার সাথে ছিলাম তখন আমার তুর্য ভাইয়ের অনুপস্থিতিতে আমি রিয়েলাইজ করেছি আমি আপনাকে নয়, তুর্য ভাইকে ভালোবাসি। প্রণয়ের ভেতরটা মুহূর্তেই শূন্য হয়ে গেল। বুকের গভীরে কোনো এক অজানা ভার নেমে এলো। শ্বাস যেন আটকে আসছে। চোখের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা যে ছিল তার ছোট্ট পরী, যার হাসিতে সে নিজেকে খুঁজে পেয়েছিল, সেই মেয়েটাই আজ চিৎকার করে বলছে সে কখনো তাকে ভালোবাসেনি। মনে হলো কেউ যেন পাঁজর ভেঙে তার হৃদয়টা টেনে বের করে নিচ্ছে। চোখের কোণে জমে থাকা জলটুকু আর ধরে রাখা গেল না। তারার প্রতিটা কথা তীর হয়ে এসে বিঁধছে তার আত্মায়। নিজের সমস্ত অস্তিত্ব নিয়ে যাকে চেয়েছিল, আজ সেই মানুষটা তাকে এক মুহূর্তে ভেঙে চুরমার করে দিল। সমস্ত বিশ্বাস, স্বপ্ন, ভালোবাসা সব কিছু মুহূর্তে ধুলো হয়ে ছড়িয়ে পড়ল। প্রণয়ের চারপাশে শব্দহীন এক বিস্ফোরণে ভেঙে গেল তার ভেতরের সমস্ত আলো, সমস্ত আশা। প্রণয় কাঁপা কণ্ঠে বলে ওঠে। আমি কি এতটাই খারাপ ছোট্ট পরি যে আমাকে ভালোবাসা যায় না? প্রণয়ের কথায় এবার তারা কিছুটা শান্ত হয়ে বলে ওঠে। না, আপনি খারাপ নন। আপনি খুব ভালো একজন মানুষ। আজ আপনার জায়গায় অন্য কেউ হলে হয়তো আগে আমাকে ভোগ করত, কিন্তু আপনি সেটা করেননি। আপনি আমাকে ভালোবেসেছেন, এটাতেও আপনার কোনো দোষ নেই। কিন্তু আমি যে আপনাকে ভালোবাসি না,
ভালোবাসা হতে হয় দুপক্ষ থেকে, এক পক্ষ থেকে নয়। আপনি যেটা করেছেন সেটা হচ্ছে একতরফা ভালোবাসা, দুই তরফা নয়। ভালোবাসা কখনো জোর করে হয় না প্রণয় ভাইয়া। ভালোবাসা জোর করে পাওয়ার নয়। আপনি আমাকে আজ জোর করে বিয়ে করে নিলেও আপনি কখনো আমার ভালোবাসাটা পাবেন না। সারা জীবন একজন জিন্দা লাশ হয়ে পাবেন, যে কখনোই আমাকে ভালোবাসতে পারবে না। আমি আমার তুর্য ভাইকে ভালোবেসে আমার সমস্ত কিছু তার কাছে বিলীন করে দিয়েছি। আমার পুরো অস্তিত্ব জুড়ে কেবল একটা পুরুষের বসবাস, সেটা আমার তুর্য ভাই। আমি যে আপনাকে কখনো কোনো দিন ভালোবাসতে পারবো না, কখনোই না। তারার কথা শুনে প্রণয় এবার তারার পান থেকে নিচের দিকে তাকায়। টুপটাপ করে তার চোখের পানি গড়িয়ে পড়ছে। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা। সে ফের তারার পানে চোখ তুলে তাকায়, হালকা হেসে বলে ওঠে, এ জন্মে বোধহয় আর তোমায় পাওয়া হলো না, তবে আমি চাই পরের জন্মে তুমি আমার হও। প্রণয়ের কথায় তারা নিজের চোখের পানি মুছে শব্দহীন হেসে বলে ওঠে, না, পরজন্মে আপনার নয়। পরজন্মে আমি আমার তুর্য ভাইয়ের হয়ে জন্ম নিতে চাই। প্রতি জন্মে আমি তার হতে চাই। তার সমস্ত ভালোবাসার ভাগিদার হতে চাই আমি। এই জন্ম আমার কাছে কম পড়ে যাবে তার ভালোবাসা। পরের জন্মে আমি তার হয়ে আবারও জন্ম নিতে চাই। বলেই তৃপ্তির হাসি হাসে তারা। প্রণয় তারার দিকে তাকিয়ে ব্যথাতুর একটা হাসি হাসে। সে বুঝতে পেরে গেছে তারা তার নয়, তার ছোট্ট পরি এখন অন্য কারো আয়ত্তে, যাকে সে নিজের সবটা উজাড় করে ভালোবাসে, যেখানে তার বিন্দুমাত্র জায়গা নেই, তার কোনো অস্তিত্ব নেই তার তারার কাছে। প্রণয়ের বুক চিরে বেরিয়ে আসে এক দীর্ঘ নিঃশ্বাস। সে এবার তারার দিকে এগিয়ে গিয়ে তার পকেট থেকে একটা ফোন বের করে তারার পানে এগিয়ে দেয়। তারা ভ্রু কুঁচকে তাকায় প্রণয়ের পানে। প্রণয় তারাকে অবাক চোখে তাকাতে দেখে হালকা হাসে। তারার হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বলে ওঠে, এটা নিয়ে এখান থেকে পালিয়ে যাও ছোট্ট পরি, পালিয়ে যাও এখান থেকে। তোমার তুর্যকে ফোন করে বলো তোমায় নিয়ে যেতে। আমার থেকে চলে যাও অনেকটা দূরে, চলে যাও, এসো না আর, ফিরে চলে যাও তুমি। প্রণয়ের কথার সঙ্গে সঙ্গে তারার চোখ মুখ খুশিতে চিকচিক করে ওঠে, তবে সে কিছু বলে না। প্রণয় দেখছে তারার হাসি। তারা প্রণয়ের পানে তাকায়। প্রণয় তার পানেই তাকিয়ে আছে। তারা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। ভাবে হয়তো যদি প্রণয় তাকে আবার ধরে ফেলে, তখন তাই সে দৌড়াতে শুরু করে। প্রণয় তারার যাওয়ার পানে তাকিয়ে মলিন হাসে। পা বাড়িয়ে ব্রিজের কোনায় গিয়ে দাঁড়ায়। ব্রিজের রেলিং একেবারেই ছোট্ট বলতে গেলে। প্রণয় এক পলক আকাশ ও ব্রিজের নিচের দিকে তাকায়, ফের ফিরে তারার পানে তাকিয়ে চিৎকার করে ডেকে বলে ওঠে, তারা। তারা থেমে যায়, ঘুরে তাকায় সে। প্রণয়ের থেকে সে অনেকটা দূরে চলে গেছে। প্রণয় তারাকে তাকাতে দেখে প্রণয়ের ঠোঁটের কোণে হাসি ফোটে। তারা চেয়ে আছে প্রণয়ের পানে, কেন ডেকেছে তার জন্য। প্রণয় এবার চিৎকার করে বলে ওঠে, এই পুরো পৃথিবীতে আমার নিজের বলতে কেউ নেই। তোমাকে আঁকড়ে ধরে আমি বাঁচতে চেয়েছিলাম, তা আর হলো কই। তুমি তো আমার হলে না। পৃথিবীতে আমারও আর কেউ রইল না। তুমি বিহীন প্রতিটা সেকেন্ড তিলে তিলে মরার চেয়ে একবারে মরে যাওয়া ভালো। তুমিহীন এই পোকরাজ প্রণয় যে অসম্পূর্ণ, তাই তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না, সরি। বলেই প্রণয় তার মাথার একপাশে পিস্তল ঠেকায়। তা দেখে আঁতকে ওঠে তারা। ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে বলে ওঠে, না না, এটা করবেন না প্লিজ, এটা করবেন না। গুলি লেগে যাবে আপনার, আপনি ওটা নামান। বলেই চিৎকার করতে থাকে তারা। তা দেখে প্রণয় হালকা হেসে চিৎকার করে বলে ওঠে, পরবারে আবার তোমার সাথে আমার দেখা হবে ছোট্ট পরি। আই লাভ ইউ ছোট্ট পরি, আই রিয়েলি লাভ ইউ। বলেই গুলি করে প্রণয়। সঙ্গে সঙ্গে তারা চিৎকার করে বলে ওঠে, না। প্রণয় ব্রিজের থেকে নিচে পড়ে যায়। চারপাশটা হঠাৎ করে স্তব্ধ হয়ে যায়। কেবল বাতাসে ছড়িয়ে পড়া বন্দুকের শব্দের প্রতিধ্বনি, যা কয়েক সেকেন্ড পরেও যেন কানের পর্দা চিরে যাচ্ছে। ব্রিজের চারপাশে বাতাস হঠাৎ ভারী হয়ে আসে। একটা অদৃশ্য চাপে যেন থেমে যায় পৃথিবীর সব কিছু। পাখিরা দূরে উড়ে যায় ভয় পেয়ে। আকাশের মেঘগুলো যেন থেমে যায় কয়েক মুহূর্তের জন্য। সব কিছুই যেন সময়ের গায়ে কাজ ঘড়ির মতন থেমে গেছে।
কেবল একটা শব্দ না, তারার গলা ছিঁড়ে বেরিয়ে আসছে অসহ্য বেদনাময় এক চিৎকার। তারার চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসে, যেন কেউ তার চারপাশে অন্ধকারের চাদর টেনে দিয়েছে। বুকের ভেতর ধসে পড়ছে একটা পাহাড়, শ্বাস বন্ধ হয়ে আসছে, চোখ ফেটে জল নামছে, কিন্তু সেই জলেও কোনো মুক্তি নেই। পৃথিবীটা মুহূর্তেই যেন নিষিদ্ধ এক জায়গা হয়ে দাঁড়িয়েছে, যেখানে ভালোবাসা মানে মৃত্যু, যেখানে অনুভূতি মানে আত্মবিসর্জন। বাতাসও কাঁদছে হয়তো, নিঃশব্দে নিষ্পলক দাঁড়িয়ে আছে আকাশ, নদী, গাছেরা, যেন তারাও জানে কোনো অদৃশ্য সম্পর্ক আজ ছিন্ন হয়ে গেল। তারার অনুভূতিতে এখন কেবল একটাই শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, শেষ। ভালোবাসার, না বলা কথার, ভুল বোঝাবুঝির, অসম্পূর্ণতার, সব কিছুর নিষিদ্ধ সমাপ্তি। বুকের মধ্যে জমে থাকা শত শব্দ, শত প্রশ্ন, সব যেন এক গুলির শব্দে মিলিয়ে গেল। সে দাঁড়িয়ে থাকে নিথর, তার দেহ কাঁপছে কিন্তু পা এগোয় না। গলার স্বর কেঁপে কেঁপে থেমে গেছে, শব্দ আটকে গেছে কান্নার গহ্বরে। সমস্ত পৃথিবীটা তার কাছে এখন অপরিচিত এক শ্মশান, যেখানে সে একা, নিঃসঙ্গ এবং ভীষণ অপরাধ বোধে জর্জরিত। তারা এবার ভয় পেয়ে যায়, পুরো শরীর তার কাঁপছে। সে চারপাশে তাকায়, একটা মানুষও নেই তার চারপাশে। হুট করেই তার কি হলো কে জানে, সে সামনের দিক ফিরে পাগলের মতো ছুটতে থাকে। এই অন্ধকার তার এখন ভীষণ রকমের ভয় লাগছে। চারপাশে যেন মৃত্যু মৃত্যু একটা পরিবেশ পাচ্ছে সে। সে এখানে থাকতে চায় না। কাটা পায়ে আরও বেশি আঘাত লাগছে। শরীর থেকে ওড়নাটা বেখেয়ালিভাবে নিচে পড়ে যায়, সেই দিকে তার খেয়াল নেই। সে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, পাগলের মতো ছুটছে। সে ছুটতে ছুটতে যখন সে ঝলমলে এক আলোর রাস্তায় এসে ওঠে, তখন তার পা থেমে যায়। সে চারপাশে তাকায়, এখানেও জনশূন্য, কেউ নেই। শুধু আছে রাস্তার পাশে কয়েকটা লাইট। তারা হাঁপাতে থাকে, বড্ড ক্লান্ত লাগছে, তার পুরো পা ভেঙে আসছে। তার মনে হচ্ছে এখনই সে বুঝি মরে যাবে। শরীরের সমস্ত শক্তি তার ফুরিয়ে আসছে। তারা আশেপাশে একবার তাকায়, এবার তার মনে পড়ে ফোনের কথা। তার হাতের দিকে তাকাতেই দেখে প্রণয়ের দেওয়া ফোনটা। তারা তড়িঘড়ি করে চোখের পানি মুছে নেয়, হাতে লেগে থাকা রক্ত তার গালে লেগে যায়। তারা তড়িঘড়ি করে তুর্যের নাম্বার উঠিয়ে কাঁপা কাঁপা হাতে কল দেয় তুর্যকে। তুর্য গাড়ি চালাচ্ছিল আর চারপাশে তাকিয়ে তাকিয়ে দেখছিল। এমন সময় তার ফোন বেজে উঠতেই সে তাকায়, তবে সে ধরার আগেই তা কেটে যায়। তারা ওপাশ থেকে ফোন কেটে যাওয়ার ফের কল দেয়। এবার তুর্য হাতে তুলে নেয়, রিসিভ করে কানে ধরে। তুর্য ফোন রিসিভ করতেই তারা হাউমাউ করে কেঁদে ওঠে ওপাশ থেকে। তারার কান্নার শব্দ পেয়ে সঙ্গে সঙ্গে গাড়ির ব্রেক কষে। তুর্য ফোন সামনে এনে তাকায়, অপরিচিত এক নাম্বার। তুর্য ফের কানে ধরে হন্তদন্ত হয়ে বলে ওঠে, বাবুই, বাবুই, এই বাবুই, কথা বল। তুর্যের কথায় তারা এবার কাঁদতে কাঁদতে বলে ওঠে। তুর্য ভাই। আঁতকে ওঠে তুর্য, গাড়ির দরজা খুলে নেমে গিয়ে পাগলের মতো করে বলতে শুরু করে, বাবুই, কোথায় তুই? কোথায় আছিস তুই? আমি তোকে খুঁজে পাচ্ছি না। কোথায় আছিস তুই? বল বাবুই, বল। তুর্যের কথায় তারা কান্না থামিয়ে চারপাশে তাকায়। পুরো জায়গাটা কেমন নিস্তব্ধ হয়ে আছে, চারপাশটা জনশূন্য। তারা ভয়ে কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমি জানি আমি কোথায় আছি তুর্য ভাই। আমার খুব ভয় লাগছে, পুরো জায়গাটা কেমন নিস্তব্ধ। প্লিজ আমাকে এসে নিয়ে যাও, আমার খুব ভয় লাগছে। আমি তোমার কাছে যেতে চাই, আমায় নিয়ে যাও। তারার কথায় তুর্য তারাকে শান্ত করতে করতে বলে ওঠে, তোর কিচ্ছু হবে না বাবুই, কিচ্ছু না। আমি আছি তো। আমি থাকতে তোর কিচ্ছু হবে না। তুই শুধু বল তুই কোথায় আছিস। একটু ভালো করে চারপাশটায় তাকা, দেখ জায়গাটাকে চিনতে পারছিস কিনা। তুর্যের কথায় তারা চারপাশে তাকায় না, সে কিছু চিনতে পারছে না। আর চিনে থাকলেও এই মুহূর্তে সেটা তার মনে পড়ছে না। তারা ভয়ার্ত কণ্ঠে ফের কেঁদে বলে ওঠে, না না, আমি কিছু চিনতে পারছি না, কিচ্ছু না। তুমি শুধু আমায় এখান থেকে নিয়ে যাও, আমি তোমার কাছে যেতে চাই।
আমার ভয় লাগছে, আমি মরে যাব। আমায় প্লিজ এখান থেকে নিয়ে যাও। তারার আর্তনাদে তুর্যের বুকটা ফেটে যাচ্ছে। তুর্য এবার ভাঙা কণ্ঠে বলে ওঠে, ওরকম করে বলিস না, তুই মরে গেলে আমি কি নিয়ে বাঁচবো বল? আমি যে তোকে কোথাও খুঁজে পাচ্ছি না, তোর অনুপস্থিতিতে যে আমি আমি শেষ হয়ে যাচ্ছি, আমি মরে যাচ্ছি। প্লিজ সোনা, কান্নাকাটি বন্ধ কর। তোর কিচ্ছু হবে না, আমি আছি না। তুই শুধু চারপাশে তাকিয়ে আমাকে বল কোথায় আছিস তুই, তোর আশেপাশে কি দেখতে পাচ্ছিস সেটা বল। তুর্যের কথায় তারা চারপাশে চোখ বুলায়। হঠাৎ তার চোখ যায় একটা টাওয়ারের ওপর। সেখানে বিশাল বড় একটা সবুজ রঙের বাংলাদেশি পতাকা ঝুলানো আছে। তারা তড়িঘড়ি করে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, আমার সামনে একটা টাওয়ার আছে যেখানে সবুজ পাতা, বুঝলা? আর বলতে পারে না তারা। তার আগেই ফোন কেটে যায় তারার। ওপাশ থেকে তারার কোনো কথা শুনতে না পেয়ে তুর্য ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, হ্যালো হ্যালো, বাবুই কথা বল। হ্যালো বাবুই, তারপর বল সবুজ পতাকার পর কি? বাবুই বাবুই। না, কোনো সাড়া শব্দ নেই। তুর্য কান থেকে ফোন সরিয়ে সামনে আনতেই দেখে ফোনের চার্জ শেষ। তা দেখে তুর্য রাগে সেটা ছুঁড়ে মারে। এদিকে তারাও একের পর এক কল দিয়ে যাচ্ছে, ওপাশ থেকে বন্ধ বলছে। এবার তারা ভয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। তুর্য দৌড়ে গাড়িতে উঠে বসে পড়ে। গাড়ি স্টার্ট দিতেই গাড়ি কিছুটা গিয়ে থেমে যায়। তুর্য এবার কপালে 3 ভাঁজ ফেলে গাড়ি স্টার্ট দিতে থাকে। না, গাড়ির স্টার্ট নিচ্ছে না। তুর্য এবার রাগে গাড়ির ব্রেকের দিকে রাগে লাথি মেরে বলে ওঠে, এটাকে এক্ষুনি নষ্ট হতে হলো। বলেই তুর্য রাগে গাড়ি থেকে নেমে চারপাশে তাকায়। কোথাও কোনো গাড়ি নেই, আর না তাহসান তাজদের গাড়ি দেখতে পারছে। তুর্য চারপাশে তাকাতে তাকাতে হুট করে চোখ যায় তার থেকে কিছুটা দূরে এক বাড়ির সামনে ঘোড়া বেঁধে রাখা হয়েছে। তুর্য আর 1 মিনিটও সেখানে দাঁড়ায় না, দৌড়ে চলে যায় ঘোড়ার কাছে। ঘোড়ার কাছে গিয়ে তার গলার বেঁধে রাখা রশিটা খুলে ঘোড়ার উপরে উঠে বসে। আর একটা বেঁধে রাখা রশি টান দিয়ে ঘোড়ার গায়ে জোর দিতে ঘোড়াটি ছুটতে শুরু করে। অন্যদিকে তারার এবার শরীর ছেড়ে দিচ্ছে। বড্ড বেশি তার খারাপ লাগছে। কোথায় যাবে কিছুই বুঝতে পারছে না। আশপাশে একটা গাড়ি বা কোনো ঘরও দেখতে পাচ্ছে না। একটা মানুষের দেখা মিলছে না যে কারো কাছে সাহায্য নেবে। এত রাতে একা একটা মেয়ে হয়ে সে কী করবে? শরীরের ক্ষতগুলো প্রচণ্ড রকমের এখন যন্ত্রণা করছে। হাত পা ঘাড় গলার কিছু অংশ কেটে যাওয়ার যন্ত্রণা করছে। তার উপর সবচেয়ে বেশি যন্ত্রণা করছে পা দুটো। পা দুটো যেন পুরো ছিঁড়ে একাকার। নিচটা মনে হচ্ছে কুচি কুচি হয়ে গেছে। বুঝতে পারছে না কি করবে। শরীরও তার কাঁপছে খিদেতে। এর মাঝে ঘোড়ার ডাকের আওয়াজ আসে তার কানে। তারা ধীরে ধীরে ফিরে তাকায়। দূর থেকে কারো আসার সংকেত পাচ্ছে সে। আবছা আলোয় তার চেহারা দেখা যাচ্ছে না। ঘোড়ার উপর বসে থাকার কারণে তার শরীরটা ঢুলছে। তার চোখ কেমন ঝাপসা ঝাপসা লাগছে, শরীরের ভার ছেড়ে আসছে। সে ভেজা চোখে ভালো করে তাকায় সেদিকে। আস্তে আস্তে মানুষটি আলোতে প্রবেশ করতেই তার চোখে ভেসে ওঠে তার ভালোবাসার মানুষটিকে। সেই পরিচিত মুখ, যেই মুখ তার একমাত্র শান্তি, সেই মানুষ যে তার একমাত্র আশ্রয়। তারার চোখ এবার ভিজে ওঠে। তুর্য এবার ঘোড়া থেকে নেমে যায়। তারার থেকে অনেকটা দূরেই থামায় সে ঘোড়াটিকে। তুর্য নেমে 1 মুহূর্ত দেরি করে না, ছুটে যেতে থাকে তারার কাছে। তারা তা দেখে হালকা হেসে খুব কষ্টে তার 2 হাত বাড়িয়ে দেয় সামনের দিকে। তুর্য দৌড়ে এসে তারাকে জড়িয়ে ধরে, কিছুটা ওপরে তুলে ডুকরে কেঁদে ওঠে। তারা হাউমাউ করে কাঁদছে। গোটা একটা রাত একদিন পার হয়ে যাওয়ার পর তারাকে দেখতে পেয়ে যেন সে প্রাণ ফিরে পেয়েছে। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে তারাকে, এমনভাবে জড়িয়ে ধরে আছে যেন ছেড়ে দিলেই তারা হারিয়ে যাবে। এর মাঝে সকলের গাড়ি এসে থামে। তারা রাস্তায় তুর্যের গাড়ি পেয়ে এই পথ ধরে আসে। সকলে গাড়ি থেকে বেরিয়ে আসে। তারাকে দেখে সকলে যেন প্রাণ ফিরে পায়। তাজ বোনকে দেখে কপালে হাত ঠেকিয়ে ডুকরে কেঁদে ওঠে।
তাহসান তা দেখে তাজকে বুকে টেনে নিয়ে পিঠে হাত বুলায় সান্ত্বনা দিতে থাকে। এদিকে তুর্য তারাকে পেয়ে পাগল প্রায়। তারাকে ছেড়ে অজস্র চুমুতে পুরো মুখ ভরিয়ে দিতে থাকে। তারা এখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তারার গলায় ছোট ছোট আঘাতগুলোতে ঝুঁকে চুমু দিতে থাকে। চোখ দিয়ে তার অঝোর ধারায় বৃষ্টির বর্ষণ পড়ছে যেন। ফের তারাকে জড়িয়ে ধরে সে ডুকরে কেঁদে ওঠে। সকলে চেয়ে আছে তার পানে। কি ভয়ঙ্কর এই দৃশ্য! সকলের কাছে এত শক্ত একটা ছেলেও কেমন আজ বাচ্চাদের মতো কেঁদে যাচ্ছে। তুর্যের কান্না দেখে সকলের চোখ ভিজে ওঠে। তারা এবার কাঁদতে কাঁদতে বলে ওঠে, এত দেরি করলি কেন তুর্য ভাই? আর একটু হলেই তো তোমায় না দেখেই মরে যেতাম আমি। একদম এসব কথা বলবি না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। আমি থাকতে তোর ভয় কিসের? এই তুর্য তোকে যেভাবে হোক খুঁজে বের করতো, বুঝলি? তারার কথা শুনে তুর্য তারার কপালের সাথে কপাল ঠেকিয়ে মৃদু রাগে বলে ওঠে। তারা তুর্যের কথা শুনে তৃপ্তির হাসি হাসে। তা দেখে তুর্য তারার কপালে ভেজা ঠোঁটের স্পর্শে চুমু আঁকে। তাতে প্রতিবারের মতো চোখ বন্ধ করে নেয় তারা। তুর্য ফের তারাকে জড়িয়ে ধরে, ঘাড়ে চুমু খেয়ে কাতর কণ্ঠে বলে ওঠে। বড্ড মিস করছিলাম তোকে বাবুই। তুর্যের কথায় তারা তুর্যকে শক্ত করে জড়িয়ে ধরে বলে ওঠে। আমিও আপনাকে বড্ড মিস করেছি। তারার কথায় হালকা হাসে তুর্য। দূর থেকে সকলে এ দৃশ্য দেখে তৃপ্তির হাসি হাসে। কথায় আছে না, মানুষের ভালোবাসা দেখতেও ভালো লাগে। তাদের কাছেও সেটাই মনে হচ্ছে। তুর্যের হুট করে একটা কথা মনে পড়তেই তারাকে ছেড়ে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে। হ্যাঁ রে বাবুই, তোকে তো প্রণয় নিয়ে গিয়েছিল, তাহলে ওর থেকে পালালি কিভাবে? আর ওই শয়তানটাই বা কোথায়? হুট করে তুর্যের মুখে প্রণয়ের নাম শুনে তখনকার কথা মনে পড়ে যায়। আর ভয়ে তার শরীর কাঁপতে শুরু করে। তা দেখে তুর্য তারাকে ধরে বলে ওঠে। কি হয়েছে তোর? শরীর কাঁপছে কেন? তুর্যের কথায় তারা এবার ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে। প্রণয় ভাইয়া আর নেই তুর্য ভাই। তারার কথায় তুর্য ভ্রু কুঁচকে অবাক কণ্ঠে বলে ওঠে। মানে? তুর্যের কথায় এবার তারার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। সে কাঁদতে কাঁদতে একে একে সব বলে ওঠে। তুর্য তা মন দিয়ে শুনতে থাকে। সব বলা শেষে তারা ফুপিয়ে কেঁদে ওঠে। তা দেখে তুর্য তারাকে জড়িয়ে ধরে বলে ওঠে। কাঁদিস না, যা হয়েছে সেটার জন্য নিজেকে দায়ী করিস না। ও নিজের ইচ্ছেতে নিজের জীবন শেষ করেছে। এবার চল, বাসায় চল। বলেই তারাকে ছেড়ে তারার হাত ধরে হাঁটতে নিলে তারা ব্যথায় আর্তনাদ করে ওঠে। তা দেখে তুর্য তড়িঘড়ি করে বলে ওঠে। কি হয়েছে বাবুই? তুর্যের কথায় তারা পায়ের দিকে ইশারা করে বলে ওঠে। হাঁটতে পারছি না তুর্য ভাই, পা খুব ব্যথা করছে। তারার কথায় তুর্য পায়ের দিকে তাকায়। পায়ের রক্ত দেখে তুর্য তড়িঘড়ি করে এক হাঁটু গেড়ে ঝুঁকে তারার সামনে বসে। ডান পা উঠিয়ে দেখতে থাকে। তারা ব্যালেন্স রাখতে তুর্যের মাথায় হাত দিয়ে দাঁড়ায়। তুর্য এদিকে পা উঠিয়ে তারার পায়ের অবস্থা দেখে চোখ খিচে বন্ধ করে নেয়। চোয়াল শক্ত হয়ে যায় রাগে। তার শরীর মুহূর্তেই হিড়হিড় করে কাঁপছে। সে রাগের তোপে তারা না শোনার মতন করে বলে ওঠে। মরে গেছে, বেঁচে গেছে, না হলে ওই প্রণয়কে আমি খুন করতাম। বলেই তুর্য দাঁত পিষতে থাকে। সে এবার বর্ষা থেকে উঠে তারাকে কোলে তুলে নেয়। তারা তুর্যের গলা আঁকড়ে ধরে। তুর্য তারাকে কোলে নিয়ে তাজদের দিকে এগিয়ে যেতে যেতে বলে ওঠে। আজ রাতে আর ঢাকায় ফিরবো না। গাড়ি জাহানারা মঞ্জিলের দিকে নিয়ে যায়, আর বাড়ির সকলকে জানিয়ে দে তারাকে পাওয়া গেছে। বলেই তুর্য তারাকে গাড়ির সামনে নিয়ে আসতেই জয় গিয়ে গাড়ির দরজা খুলে দেয়। তুর্য গাড়ির ভেতরে মাথা ঢুকিয়ে তারাকে বসায়। তারপর নিজে গিয়ে বসে পড়ে। তুর্য বসতেই তারা নিজে এসে তুর্যকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখে। তা দেখে তুর্যও তারাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে কপালে আলতো চুমু আঁকে। পরপর সকলে এসে বসে পড়ে গাড়িতে। তাজ গাড়ি স্টার্ট দেয়। একে একে তাহসান আর নেহার গাড়িও স্টার্ট দেয়। রাত 11টা। গাড়ি এসে থামে জাহানারা মঞ্জিলে। এর মধ্যে তাজ তারাকুঞ্জের সকলকে বলে দেয় তারার কথা। সকলে একটু শান্ত হয় এখন। তুর্য তারাকে কোলে নিয়ে গাড়ি থেকে বের হয়।
পরপর বাকিরাও বের হয়। জাহানারা মঞ্জিলের দরজা খোলাই ছিল, কারণ শাহেদ খানকে কিছু সময় আগেই তাজ ফোন করে জানিয়ে দিয়েছিল, তাই তিনি দরজা খুলে বসার ঘরে বসে আছে। এর মাঝেই তুর্য তারাকে নিয়ে ভেতরে প্রবেশ করে। শাহেদ খান তাদের আসতে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। তুর্য সোজা এসে তারাকে বসার ঘরে সোফায় বসিয়ে দেয়। শাহেদ খান তারার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে ওঠে। শাহেদ খানের কথায় তারা ঠোঁট উল্টে ওপর নিচ মাথা নাড়ায়। তা দেখে শাহেদ খান তারাকে বুকে জড়িয়ে ধরে, মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। তুর্য সেদিক পানে এক পলক তাকিয়ে ময়নাকে বলে ওঠে, ময়না, যাও তো দাদিমার রুম থেকে মেডিসিনের বক্সটা নিয়ে এসো তো, আর সাথে দাদিমার একটা ওড়নাও নিয়ে এসো। আর হ্যাঁ, এগুলো দিয়ে যাবার পর আমার রুমটা একটু পরিষ্কার করে রেখো। তুর্যের কথা শুনে ময়না মাথা নাড়িয়ে ওপরের দিকে চলে যায়। তারা শাহেদ খানের বুকে মাথা রেখে বসে আছে। তুর্য এবার বাকিদের দিকে তাকিয়ে বলে ওঠে, তোরা গিয়ে এবার রেস্ট নে, সারাদিন তোদের উপর অনেকটা ধকল গেছে। তুর্যের কথায় সকলে মাথা নাড়িয়ে সেখান থেকে যে যার রুমে চলে যায়। শুধু তাজ থাকে। তাজ বোনের দিকে এক পলক তাকায়। পুরো শরীরে রক্তের ছাপ। আল্লাহ জানে আজ তুর্য না থাকলে তারার কি হতো। তাজ আর না পেরে তারার কাছে বসে। এক প্রকার শাহেদ খানের কাছ থেকে তারাকে কেড়ে নিয়ে আসে তার বুকে। তারাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। তারা বুঝতে পারে তার ভাইয়ের মনের অবস্থা। তুর্য শাহেদ খান তাদের দিকে তাকিয়ে থাকে। তারা তাজকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলে ওঠে, কাঁদছো কেন দা ভাই? আমি তো এসে গেছি। তারার কথায় তাজ তাকে জড়িয়ে ধরে ধমক দিয়ে বলে ওঠে, একদম চুপ করে থাকতে। তোকে কে বলেছিল একাকে বের হতে? তুই জানিস কি অবস্থা হচ্ছিল আমাদের? তাজের কথা শুনে তারা ঠোঁট উল্টে বলে ওঠে, সরি দা ভাই, আমি বুঝতে পারিনি। আর কখনো এমনটা করব না আমি। তারার কথায় তার চোখের পানি মুছে তারাকে ছেড়ে শাসিয়ে বলে ওঠে, আর একদিন এটা করলে তোর ঠ্যাং ভেঙে খোঁড়া করে বাড়ি ফিরে রাখবো, দেখে নিস। তাজের কথায় তারা হালকা শব্দ করে হেসে তাজকে জড়িয়ে ধরে বলে ওঠে, ঠিক আছে, দিও। ভাই বোনের ভালোবাসা দেখে শাহেদ খান মৃদু হাসে। এর মাঝে ময়না চলে আসে। ময়নাকে আসতে দেখে তাজ এবার তারাকে ছেড়ে বসে। তুর্য ময়নার হাত থেকে ওড়নাটা নিয়ে তারার শরীরে জড়িয়ে দিয়ে মেডিসিন বক্সটা হাতে নিয়ে নিচে বসে। তাজ বসা থেকে উঠে সোজা রান্নাঘরে চলে যায়। বেসিন থেকে ভালো করে হাতটা ধুয়ে তারার জন্য খাবার বাড়তে চলে যায়। একটা প্লেটে কিছু হালকা খাবার আর হাতে পানি নিয়ে সে ফিরে আসে তারার কাছে। তারার পাশে বসে ভাত মাখিয়ে তারার মুখের সামনে ধরে বলে ওঠে, নে হা কর। তাজের দিকে তাকায় তারা। তাজের হাতে খাবার দেখে তার খিদে পেয়ে যায়। কাল থেকে সে না খাওয়া। তারা তড়িঘড়ি করে খাবারটা মুখে তুলে নেয়। আর এইদিকে তুর্য খুব সাবধানে তারা সমস্ত কাটা জায়গায় মেডিসিন দিয়ে ব্যান্ডেজ করে দিতে থাকে। তারাকে খাওয়ানো শেষ হলে তাজ তারাকে পানি খাইয়ে উঠে চলে যায় বেসিংয়ে। আর এদিকে তারার হাত পা ব্যান্ডেজ করে তুর্য উঠে দাঁড়ায়। বাকি ব্যান্ডেজগুলো ঘরে গিয়ে করে দেবে ভাবে। তারার শরীর থেকে ওড়না সরিয়ে শাহিদ খান আর তাজের সামনে ব্যান্ডেজটা করা ভালো দেখায় না, তাই আর তুর্য সেই দিকটায় এগোয় না। তাজ রান্নাঘর থেকে আসতেই তুর্য তাজকে বলে ওঠে, তুই গিয়ে শুয়ে পড়, আমি দেখছি। তাজ তুর্যের কথায় সায় জানায়। তুর্য তারাকে কোলে তুলে নিয়ে শাহিদ খানের দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি গিয়ে শুয়ে পড়ো, আর জেগে থাকতে হবে না, যাও। তুর্যের কথায় আর শাহিদ খান কথা বাড়ায় না। তুর্যও আর কিছু না বলে তারাকে নিয়ে রুমের দিকে যেতে থাকে। শাহিদ খান তুর্য তারাকে যেতে দেখে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। তুর্য তারাকে রুমে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দেয়। পেছন পেছন ময়না মেডিসিন বক্সটা নিয়ে এসে টেবিলের ওপর রেখে আবার চুপচাপ চলে যায়। ময়না যেতেই তুর্য দরজা লাগিয়ে তারার কাছে গিয়ে বসে পড়ে। বিনা বাক্যে তারার শরীর থেকে ওড়নাটা সরিয়ে মেডিসিন লাগিয়ে দিতে থাকে। তারা শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছে তুর্যকে। এর মাঝে তুর্য মেডিসিন লাগিয়ে বসা থেকে উঠে বলে ওঠে, তুই শুয়ে পড়, আমি ফ্রেশ হয়ে আসছি।
তুর্যের কথায় তারা মাথা নাড়িয়ে সায় জানায়। তুর্য আর কথা না বাড়িয়ে সোজা রুমের লাইট অফ করে দিয়ে ডিম লাইট জ্বালিয়ে দেয়। লাইট অফ করতেই তারা শুয়ে পড়ে। তুর্য কাভার্ড খুলে তার জামা কাপড় বের করে নেয়। এখান থেকে যাওয়ার সময় কিছু কাপড় সে রেখে যায়, কারণ বারবার তার জামা কাপড় টানাটানি ভালো লাগে না, তাই সে কিছু রেখে গিয়েছিল আর আজ এখন সেটা কাজে লেগে গেছে। তুর্য একটা ট্রাউজার আর টি শার্ট বের করে ওয়াশরুমে চলে যায়। তুর্য যেতেই তারা চোখ বন্ধ করে নেয়। 10 মিনিটের মধ্যে তুর্য সাবান নিয়ে বেরিয়ে আসে। সারাদিন ছোটাছুটিতে মাথা ব্যথা করছিল তার, তাই শাওয়ারটা নিয়ে নেয়। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে তারার দিকে এগিয়ে আসে। টাওয়ালটা ছুঁড়ে সোফার ওপর ফেলে। বিছানার কাছে আসতেই দেখে তারা ঘুমিয়ে গেছে। তুর্য আর তারাকে ডিস্টার্ব করে না। মেয়েটা অনেক কিছু সহ্য করেছে, এখন ঘুমটা প্রয়োজন বেশি তার। তুর্য ঝুঁকে তারার কপালে চুমু এঁকে আবার উঠে দাঁড়ায়। তারার সাথে শোবে না সে। কাল বিকেলের পর যদি এখন তার সাথে শোয় তাহলে হয়তো তারা রাগ করবে, তাই সে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চলে যেতে নেবে। অমনি তারা তার হাত আঁকড়ে ধরে। হাতে টান লাগতেই তুর্য পেছন ফিরে তাকায়। তারা তার পানে চেয়ে আছে। তা দেখে তুর্য ভ্রু কুঁচকে তাকিয়ে বলে ওঠে, ঘুমাসনি এখনো? তুর্যর কথায় তারা কিছু না বলে শুধু দুপাশে মাথা নাড়ায়। তা দেখে তুর্য বলে ওঠে, ঘুমাসনি কেন? কিছু প্রয়োজন? এনে দিব? তুর্যের কথায় তারা এবার হালকা হেসে উত্তর দেয়। আপনাকে প্রয়োজন। তারার কথায় তুর্য তারার চোখের পানে তাকায়। ওই চোখ যেন তাকে কিছু বলছে। তুর্য সেই ভাষা খুব সহজেই বুঝে নেয়। তারার পানে তাকিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, কাছে ডাকছিস যে, সহ্য করতে পারবি আজ আমায়? তোর শরীর ভালো না আজ, আমায় কাছে আসায় তোরই বেশি কষ্ট হবে। তুর্যের কথায় তারা কাতর কণ্ঠে বলে ওঠে। আপনার দূরত্ব আরো বেশি কষ্টদায়ক তুর্য ভাই। অবাক হয় তুর্য আজ। মেয়েটা আজ নিচ থেকে এত কাছে আসতে কেন চাচ্ছে? তুর্য তারার পানে তাকিয়ে মাতাল কণ্ঠে বলে ওঠে, হঠাৎ এত কাছে আসার বায়না যে? তারা ধীর কণ্ঠে বলে ওঠে। জানি না, শুধু জানি মিসেস তাজরিন খান তারার আজ মেহরাজ খান তুর্যের বড্ড প্রয়োজন। তারার কথায় ঘোর লেগে আসে তুর্যের। এমনিতেই সে তারার প্রতি সবসময় দুর্বল, তার উপর আজ সেই তারাই তাকে এভাবে কাছে ডাকছে। আজ নিজ থেকে স্ত্রীর অধিকার চাইছে সে। সেই অধিকার থেকে বঞ্চিত করার সাহস যে তার বিন্দু পরিমাণের নেই। তুর্য এবার আর তারার কাছ থেকে দূরত্ব বাড়াতে না পেরে নিজের টি শার্ট খুলে নিচে ফেলে দিয়ে তারার দিকে ঝুঁকে আসে। আধশোয়া হয়ে তারার কপালে চুমু এঁকে তারার কানের কাছে এসে ঘোর লাগা কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে, শোনো না। তুর্যের এত আদরে ডাকে তারার ভেতরটা তোলপাড় হয়ে যায়। আজ প্রথম তুর্য তাকে তুমি বলে সম্বোধন করেছে। তারাও হালকা হেসে মিষ্টি কণ্ঠে উত্তর দেয়। তারার কণ্ঠে তুর্য তারার কানের লতিতে ছোট্ট চুমু এঁকে ফিসফিস করে বলে ওঠে, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। তুর্যের মুখে ভালোবাসি শব্দটা শুনে তারার চোখ ভরে ওঠে। খুশিতে চোখের কার্নিশ বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ে। তুর্য তারার গলায় মুখ ডুবিয়ে চুমুতে বর্ষণ করতে থাকে। তারার জামার মধ্যে দিয়ে হাত দিয়ে পুরো শরীর জুড়ে তা বিচরণ করতে থাকে। তারাকে পুরো পাগল করে দিচ্ছে আজ তুর্য। ধীরে ধীরে ভালোবাসার গভীর থেকে গভীরে যেতে থাকে। তুর্যের ভালোবাসায় তারা চোখের কার্নিশ বেশ সুখময় অশ্রু গড়িয়ে পড়তে থাকে। ঠোঁটের কোণে তার তৃপ্তির হাসি। তুর্য তারা সেই সুখময় অশ্রু ঠোঁট দ্বারা শোষণ করে নিতে শুরু করে। পুরো মুখে অজস্র চুমুতে ভরিয়ে দিয়ে বলে ওঠে, ভালোবাসি আমার মুতাহারার আম্মু। সকালটা নেমে আসে ধীরে, যেন নিঃশব্দে সারা রাতের ক্লান্তি মুছে দিতে এসেছে। কোনো স্নিগ্ধ স্পর্শ নিয়ে জানালার পর্দার ফাঁক গুলে হালকা রোদ ঢুকে পড়ে ঘরের ভেতর। সেই আলো তুর্য তারার ঘরের দেওয়ালে এক সোনালি আভা ফেলে। পাখিদের ডাক মাঝে মধ্যে শোনা যায়, যেন তারা বলে যাচ্ছে নতুন এক সকাল এসেছে, নতুন এক শুরু নিয়ে। বাতাসটা টুকটুকে তরতাজা, তাতে ফুলের গন্ধ নেই,
কিন্তু ঘুম ভাঙানোর মতো কোমল শীতলতা আছে। দূরে কোথাও হয়তো চায়ের দোকান খুলছে, কারো চাপা কাশির শব্দ ভেসে আসছে। সব মিলিয়ে পুরো শহরটা ধীরে ধীরে জেগে উঠছে। তুর্যতারার রুমে এখনো একরাশ ক্লান্তি জমে আছে, যেন সকালেও এখানে এসে নিঃশব্দে দাঁড়িয়েছে দুটো হৃদয়ের নিস্তব্ধ প্রশান্তি ছুঁয়ে দেখতে। তুর্য সে কখন থেকে তারার পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঘুমন্ত তারাকে যেন অপরূপা লাগছে তার কাছে। কালকে রাতের কথা যতবার তার মনে পড়ছে ততবার তার হাসি পাচ্ছে। মেয়েটা কীভাবেই না তাকে কাছে পাওয়ার জন্য বায়না করছিল। তুর্য তারার কপালে আলতো চুমু এঁকে খুব সাবধানে তারাকে বিছানায় শুয়ে দিয়ে সে বিছানা ছেড়ে দাঁড়ায়। তারার চাদরের আড়ালে নগ্ন দেহখানা কিছুটা উন্মুক্ত হলে তুর্য চাদরটা ভালো করে তারার গলা অবধি উঠিয়ে দেয়। তারপর নিজে ওয়াশরুমের দিকে চলে যায় শাওয়ার নিতে। তুর্য যেতেই তারা ঘুমের ঘোরে চাদরটা আরও ভালো করে শরীরে জড়িয়ে একপাশ হয়ে শুয়ে পড়ে। প্রায় আধা ঘন্টা পর তুর্য টাওয়াল পরে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। ওয়াশরুম থেকে বের হতেই তার সবার আগে চোখ যায় তারার উপর। তারা এখনও ঘুমাচ্ছে। তা দেখে তুর্য পা বাড়িয়ে রুমের সমস্ত পর্দা টেনে দেয়, যাতে বাহিরের রোদের আলো তারারও উপরে না পড়ে। মেয়েটা এমনিতেই বড্ড ক্লান্ত, তার উপর কাল রাতেও ঘুমাতে পারেনি, তাই সে চায় না এখন তারার ঘুমের কোনো ডিস্টার্ব হোক। সেই জন্য সেসব পর্দা টেনে দিয়ে কাবার থেকে ছাই রঙের ট্রাউজার ও কালো রঙের টি শার্ট বের করে পরে নেয়। হাত দিয়ে ভেজা চুলগুলো ব্রাশ করতে করতে তারার পানে এক পলক তাকিয়ে দরজা লাগিয়ে নিচে চলে যায়। সিঁড়ির কাছে আসতেই নিচে তারাকুঞ্জের সকলকে বসার ঘরে বসে থাকতে দেখে সে ভ্রু কুঁচকায়। সকলেই এখানে আছে, তবে টয়া, ডালিয়া বেগম, নাতাশা এরা নেই। তুর্যের হুমকি শুনে ডালিয়া বেগম রাতারাতি মেয়েদের নিয়ে পালিয়ে লন্ডন চলে যায়। তুর্য অবাক পায়ে নেমে আসে নিচের দিকে। তুর্যকে আসতে দেখে সকলে সেদিক পানে তাকায়। হামিদ খান তুর্যকে নেমে আসতে দেখে শান্ত কণ্ঠে বলে ওঠে, আমার মা কেমন আছে এখন? হামিদ খানের কথা শুনে তুর্য গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ভালো আছে, কিন্তু তোরা এখানে? তুর্যের কথায় পাশ থেকে এবার শাহেদ খান জবাব দেয়। শাহেদ খানের কথায় তুর্য ভ্রু কুঁচকে বলে ওঠে, কেন? শাহেদ খানের কথায় তুর্য অবাক কণ্ঠে বলে ওঠে। মানে? তুর্যের কথায় পাশ থেকে ইমরান খান শান্ত কণ্ঠে বলে ওঠে, মানে হলো বাবা আমাদের তোমাদের ব্যাপারে সবটাই বলছে। ইমরান খানের কথায় তুর্য অবাক চোখে তাকায় শাহেদ খানের দিকে। শাহেদ খান তুর্যের চাহনি দেখে গলা খাকিয়ে সাহস করে বলে ওঠে। শাহেদ খানের কথায় তুর্য কিছু বলে না, মনে মনে কিছুটা খুশি হয় সে। এমনিতেই কাল ভেবেছিল বাড়ি গিয়ে সকলকে বলবে বিয়ের কথাটা, কিন্তু এখন যখন শাহেদ খান বলে দিয়েছে তাহলে আর তাকে কষ্ট করে বলতেও হলো না। তুর্যের ভাবনার মাঝে এবার শাহেদ খান তার 4 ছেলের উদ্দেশ্যে বলে ওঠে। শাহেদ খানের কথায় ইমরান খান হেসে বলে ওঠে, আমিও আপনার সাথে একমত বাবা। তুমি কি বলো ভাইজান? হামিদ খানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে ইমরান খান। হামিদ খান ইমরান খানের কথায় হেসে বলে ওঠে, তা তো করা হবেই। আমার ছেলে মেয়ের বিয়ে ধুমধাম করে দেব। আর সবচেয়ে বড় কথা, আমার মা আমার বাড়িতেই থাকবে। আর এর থেকে খুশির আর কি হতে পারে? আমি তো তারা জন্মাবার পর থেকেই চেয়ে এসেছি তারার বিয়ে আমি আমার ছেলে তুর্যের সাথে দিয়ে আমার বাড়িতেই রেখে দেব। এবার সেই চাওয়া পূর্ণ হলো, আর আমি আমার ছেলে মেয়ের বিয়ে দেব ধুমধাম করে। হামিদ খানের কথায় সকলে হালকা হাসে। পাশ থেকে তুর্য ফোড়ন কেটে বলে ওঠে, বিয়ে হবে ভালো কথা, তবে সেটা আজকে। আর কোনো রকম কোনো ফালতু আয়োজন এসব হবে না। কোনো রকম সাজসজ্জা আমি করতে চাই না। তুর্যের কথায় অবাক হয় সকলে। তৌহিদ খান মাঝখান থেকে বলে ওঠে, আয়োজন হবে না মানে? বাড়ির বড় ছেলে আর ছোট মেয়ের বিয়ে, আমাদের একটা ব্যাপার আছে না? এভাবে হুট করে বিয়ে হয় কিভাবে? তার উপর সেজ ভাইজানের একমাত্র মেয়ে, তারও তো ইচ্ছে আছে।
মেয়েকে এলাহিভাবে বিয়ে দেবার আর ভাইজানেরও তো একই ইচ্ছে। তৌহিদ খানের কথা শুনে তুর্য কাটকাট কণ্ঠে বলে ওঠে, আমার এত কিছু দেখার প্রয়োজন নেই। আমি যেটা বলেছি সেটাই ফাইনাল। কোনো রকম ফালতু আয়োজন হবে না। ও সব মেহেদি, হলুদ রিসেপশন, এসব যত ফালতু সময় নষ্ট করা। আর এই মুহূর্তে তারা এসবে অ্যাটেন্ড করা সম্ভব না। আমিও চাই না এসব হোক। তাই যদি বিয়েটা করতে চাও তাহলে পারিবারিকভাবে কাজী ও উকিল এসব ডেকে পরিবারের সমেত বিয়েটা করাও। যদি সেটা না করতে চাও তাহলে বলে দাও, আমি একবার বিয়ে করেছি, আমার তাতেই হবে। বারবার বিয়ে করার প্রয়োজন আমার নেই, কারণ সংসার আমাকে আমার তারার সাথে করতে হবে, তাই না? তাহলে এইভাবেই ঘন ঘন বিয়ে করে লাভ কি? তাই আমি চাই না কোনো অনুষ্ঠান হোক, ব্যাস। হামিদ খান এবার কিছুটা রেগে বলে ওঠে, মাথা খারাপ হয়ে গেছে? তোমার সোসাইটিতে আমাদের কত শত লোক আছে, তার উপর মিডিয়ার লোক। আমি আমার ছেলেমেয়ের বিয়ে কাউকে না জানিয়ে দিলে কিভাবে হবে? হুট করে একটা মানুষ জানলে আমার সম্মানটা কোথায় থাকবে শুনি? তুর্য হামিদ খানের কথা শুনে বলে ওঠে, বিয়ে আমি করব, আপনার সোসাইটি কিংবা মিডিয়ার লোকেরা করবে না যে তাদের জানিয়ে আমার বিয়ে করতে হবে। বিয়ের পর জনে জনে একটা একটা করে পোস্ট করে দেবেন, তাহলে মিডিয়াবাসী জেনে যাবে। আর তা জানলে পুরো এলাকা এমনিতেই ছড়িয়ে পড়বে। আর জনে জনে মিষ্টি বিতরণ করবেন আর বলবেন আমার ছেলে বিয়ে করেছে, তাহলেই হবে। তুর্যের কথা শুনে ছোটরা ঠোঁট টিপে হাসে। হামিদ খান তো ছেলের কথায় রাগে কিরমির করতে থাকে। ছেলের মুখের উপরে কিছু বলার সাহসও পাচ্ছে না। চার কর্ত্রীরা চুপচাপ দাঁড়িয়ে আছে, অসহায় চোখে তাকিয়ে তাকিয়ে সবটা দেখছে। এর মাঝে ইমরান খান শান্ত কণ্ঠেই বলে ওঠে, ঠিক আছে, তুই যা চাস তাই হবে না হয়। ইমরান খানের কথায় সকলেই তার পানি তাকায়। তুর্য ইমরান খানের কথা শুনে সকলের উদ্দেশ্যে বলে ওঠে, আমার আরো একটা কথা আছে। তুর্যের কথায় সকলে তার পানে ভ্রু কুচকে তাকায়। হামিদ খান কপালে 3 ভাঁজ ফেলে বলে ওঠে, তুর্য হামিদ খানের কথা শুনে থমথমে কণ্ঠে বলে ওঠে, আজকে বিয়ে পড়ানো শেষ হলে আজকে ঢাকায় ফিরে কালকে আমি তারাকে নিয়ে আলাদা শিফট হব। সঙ্গে সঙ্গে হামিদ খান কিছুটা চিল্লিয়ে বলে, মানে কি বলছো এসব? তারাকে নিয়ে আলাদা শিফট হবে মানে? হামিদ খানের কথায় তুর্য গাছড়া একটা ভাব নিয়ে বলে ওঠে, এত রিয়েক্ট করার কি আছে? আমি তো শুধু বললাম তারাকে নিয়ে আমি আলাদা শিফট হব। তুর্যের কথায় হামিদ খান থমথমে মেজাজে বলে ওঠে, তুমি কি বলছো তুমি জানো? নিজে নিজে একটা ডিসিশন নিয়ে নিলেই হয় নাকি? এখানে আমরা এতগুলো মানুষ, তাছাড়া তারার মা বাবাও এখানে আছে। তাদের কাছ থেকে তো অন্তত পারমিশনটা নিয়ে নিতে পারতে নাকি? আলাদা হওয়ার ব্যাপারটাই আসছে কোথা থেকে? যেখানে তারার আমাদের বাড়িতে বিয়ে হচ্ছে, সেখানে সে তার শ্বশুর বাড়িতে না থেকে আলাদাই বা হতে যাবে কেন? আর তুমি সারাদিন পড়ে থাকবে অফিসে, আর আমার মেয়ে সারাদিন বাসায় বসে বসে কি করবে? সেটা একবারও ভেবেছো কি? এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে হামিদ খান। সকলে অসহায় চোখে এবার তাকিয়ে আছে। তুর্য এবার কর্কশ কণ্ঠে উত্তর দেয়, সেজো বাবা, সেজো মা তারার মা বাবা হলেও আমি তারার হাজবেন্ড। আর সেই হিসেবে আমার তারার জন্য নেওয়া সমস্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। বিয়ের পর মেয়েদের স্বামীরাই সবকিছু, আর আমি তারার হাজবেন্ড। আর আমার সম্পূর্ণ অধিকার আছে তার সবকিছু সিদ্ধান্ত নেওয়া। তাছাড়া আমার আলাদা হওয়ার কারণ আমার অফিস তারাকুঞ্জ থেকে, সেটা প্রায় 3 ঘন্টার রাস্তা। আমার পক্ষে সম্ভব নয় রোজ রোজ এভাবে যাতায়াত করা। আর না তারাকে রেখে আমার আলাদা থাকার কোনো অপশন আছে। আমি আমার তারাকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারবো না। রইল বাকি তারার বাসায় একা থাকার কথা। তারা কেন একা থাকবে? তার সাথে সারাদিন তিথি থাকবে। তুর্যের কথা সকলে মন দিয়ে শুনলেও শেষে তিথির কথা আসতে সকলে চমকে তাকায়। তিথি আর তাজ তো আরও আগে চমকে তাকায়। তৌহিদ খান তুর্যের শেষ কথা শুনে অবাক কণ্ঠে বলে ওঠে, তিথি তারার সাথে থাকবে মানে? তিথির তো পড়াশোনা আছে, ওর বাড়ি এখানে রেখে সে তোমাদের সাথে এখানে কিভাবে থাকবে? তৌহিদ খানের কথা শুনে তুর্য তাজের দিকে এক পলক তাকিয়ে বলে ওঠে, তিথি থাকতে পারবে, কারণ আমাদের সাথে তাজ তিথি দুজনেই যাবে। আর আমরা 4 জন এক বাড়িতেই থাকবো। তুর্যের কথায় এবার তানিয়া বেগম আর চুপ করে না থাকতে পেরে বলে ওঠে, তাজ না হয় তারার ভাইয়ের অধিকারে তোমাদের বাসায় থাকবে, কিন্তু তিথি কি অধিকারে থাকবে তোমাদের বাসায়? তানিয়া বেগমের কথায় তুর্য ভ্রু কুচকে তাকিয়ে বলে ওঠে,
কেন, তাজের বউ হিসেবে? সকলে চমকে যায়। তাজ তিথি তো পুরোই অবাক। তানিয়া বেগম অবাক হয়ে বলে ওঠে। মানে? তুর্য কারোর দিকে না তাকিয়ে শাহেদ খানের দিকে তাকিয়ে বলে ওঠে। দেখো দাদু, তাজ আর তিথি দুজন দুজনকে ভালোবাসে, আর আমি চাই আজ আমাদের সাথে সাথে তাজ তিথির বিয়েটাও হয়ে যাক। আমাদের অনুষ্ঠান না হয় বাদ, সেটা আমি করতে চাই না। তাজ তিথির বিয়েটা হয়ে গেলে না হয় সময় করে অনুষ্ঠান করে ফেলো। তুর্যের কথায় বাড়ির সকলেই প্রায় নিশ্চুপ। তিথির ভয়ে হাত পা কাঁপছে। আল্লাহ জানে কি হতে চলেছে। তাজ তো মনে মনে বেজায় খুশি তুর্যের ওপর। সে তো এটাই বলতে চাইছিল, যাক তার ভাই তার মনের কথা শুনেছে, এটাই অনেক। সকলের নীরবতার মাঝখানে শাহেদ খান গলা খাকিয়ে বলে ওঠে। ইমরান খান শাহেদ খানের কথায় বরাবরের মতোই হাসে। তার কোনো দিন ছেলে মেয়েদের বিয়ে নিয়ে মাথা ব্যথা ছিল না। তিনি সবসময় চাইতেন তার ছেলে মেয়ে যাকে চাইবে তার সাথেই তিনি বিয়ে দেবেন। তাই তিনি হেসে এবার বর্ষা থেকে উঠে বলে ওঠে। বিয়ের আয়োজন করা হোক। বৌমা আর জামাই দুটোই আমার পছন্দ হয়েছে। তিথির মা শাহনাজ আপাকে আমি সবটা বুঝিয়ে বলবো। তোমরা আমার ছেলের বিয়ের আয়োজন করো আজ সন্ধ্যা 7টায়। আমার ছেলে মেয়ের বিয়ে হবে। ছোটরা সকলে খুশিতে ইয়ে বলে চিল্লিয়ে ওঠে, সাথে তাজও তা দেখে। ইমরান খান সহ সকলে হেসে ওঠে। তিথি তো পুরো লজ্জায় শেষ। তাকে তার ফ্রেন্ডরা অলরেডি খ্যাপানো শুরু করে দিয়েছে। তুর্য এসব দেখে সকলের আনন্দের মাঝখানে তিথি আর নেহাকে ডেকে বলে ওঠে। নেহা, তিথি শোনো। দুজনেই ফিরে তাকায় তুর্যের পানে, সাথে সকলেই তুর্যের ডাকে তার পানে তাকায়। তুর্য দুজনকে তাকাতে দেখে শান্ত কণ্ঠে বলে ওঠে। তোমরা একটু প্লিজ আমার রুমে যাও। তারা মনে হয় এতক্ষণে উঠে গেছে। ওকে একটু গিয়ে হেল্প করো। আমি গিয়ে ওর জন্য বাজার থেকে কিছু নর্মাল ড্রেস নিয়ে আসি। এখানে তো ওর কোনো ড্রেস নেই মনে হয়। আমি না আসা অবধি তোমরা গিয়ে একটু দেখো, একটু ওর সাথে থেকে দেখো কি কি লাগে। বলেই থামে তুর্য। তুর্যের কথায় তিথি আর নেহা মাথা নাড়িয়ে সায় জানায়। তুর্য আর কথা না বাড়িয়ে চলে যায় সকলের মাঝখান থেকে। তুর্য যেতেই নেহা আর তিথি চলে যায় তারার কাছে। ছোটরা নিজেরা কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে, আর বড়রা বিয়ের ব্যাপারে আলোচনা করতে বসে পড়ে। তিথি নেহা রুমে আসতেই দেখে তারা বিছানার সাথে হেলান দিয়ে বসে আছে। তারা তিথিদের আসতে দেখে সেদিক পানে তাকায়। তিথিদের দেখে তারা হালকা হেসে ভালো করে বসে। সে কিছু সময় আগেই উঠেছে। উঠেই নিজের ড্রেসটা কোনো রকম পরে নিয়ে বিছানার সাথে হেলান দিয়ে বসে পড়ে। নেহা তারার কাছে আস্তে আস্তে হেসে বলে ওঠে। এখন কেমন আছো তারা? নেহার কথা শুনে তারা হালকা হেসে উত্তর দেয়। ভালো আছি নেহা আপু। তিথি আর নেহা এসে তারার পাশে বসে। তিথি তারার দিকে তাকিয়ে মৃদু রাগ দেখিয়ে বলে ওঠে। তোকে বাহিরে একা একা কে যেতে বলেছিল? হ্যাঁ, ইচ্ছে করে কানের নিচে দুঘা দেই তোকে। তিথির কথায় তারা ঠোঁট উল্টে বলে ওঠে। সরি। তারার কথায় তিথি রেগে বলে ওঠে। তোর সরি তোর ঝোলায় রাখ, হারামি কোথাকারের। জানিস আমাদের কি অবস্থা হয়েছিল সকলের? আর তুর্য ভাইয়া তো পুরো পাগল হয়ে গেছিল তোর জন্য। পুরো রাত দিন এক করে মানুষটা তোকে হন্য হয়ে খুঁজে গেছে, পাগলের মতো ছুটেছে শুধু তোকে পেতে। তিথির কথায় তারা হালকা হাসে। সে ভালো করেই জানে, কাল তুর্যের চেহারা দেখেই সে বুঝতে পেরেছে মানুষটা তাকে যে খুঁজেছে। কাল তুর্যের পাগলামি যে সে নিজের চোখে দেখেছে। তিথি তারার কথা বলার মাঝখানে নেহা মৃদু হাসতে হাসতে চোখ যায় তারার ওড়নাবিহীন উন্মুক্ত গলায়। জামার গলা কিছুটা বড় হওয়ায় বক্ষদ্বয়ের দিকে কিছুটা ভাঁজের দেখা মিলছে। সেখানে কামড়ের দাগ স্পষ্ট। মাঝে মাঝে কয়েকটা লালচে লালচে ছোপ ছোপ দাগ। ফর্সা গলায় ফুটেছে বেশটা। নেহা তারার পানে এক পলক তাকায়, ফের তাকায় দাগগুলোর দিকে। কিছু সময় তাকিয়ে থেকে হালকা হেসে তারাকে বলে ওঠে। আমাদের তুর্য দেখি বউকে এক রাত তাপেই পাগল হয়ে গিয়েছে, যে বউকে পেতে না পেতেই বাসর করে ফেলেছে। নেহার কথায় তারা তিথি তার পানে তাকায়। তারা প্রথমে ব্যাপারটা বুঝে উঠতে পারে না। তিথি ভ্রু কুচকে তাকিয়ে নেহার চোখের ইশারা অনুযায়ী তাকায়, আর তাকাতেই দেখতে পায় দাগগুলো।
সেগুলো তার চোখে পড়তেই মুহূর্তেই তিথি তার সব রাগ ভুলে গিয়ে মিটিমিটি হাসতে শুরু করে। তারা বুঝে উঠতে পারে না নেহার তিথির এই হাসির কারণ। সে অবাক চোখে তাকিয়ে বলে ওঠে, মানে? তারার কথায় নেহা হেসে তারার দাগগুলোর দিকে ইশারা করে বলে ওঠে, এই যে কাল রাতে যে দুর্য তার বউকে বেশ ভালোই টর্চার করেছে সেগুলো তার প্রমাণ রেখে দিয়েছে। আমি তো ভাবতাম আমাদের দুর্য বড্ড ইনোসেন্ট, এখন দেখি আমরা ভুল। বলেই নেহা হাসে। তারা কথা বুঝতে পেরে লজ্জায় পড়ে যায়। লজ্জায় মাথা নুইয়ে ফেলে তার। তা দেখে নেহা তারার গাল টেনে বলে ওঠে, ওরে আমার লজ্জাপতি রে, সারা রাত স্বামীর আদর খেয়ে এখন লজ্জা পাওয়া হচ্ছে, তাই না? নেহার কথায় তারা লজ্জায় পুরো শেষ। তার ফর্সা গাল দুটো হালকা গোলাপি আভা ধারণ করেছে। আশেপাশে ওড়নাও নেই যে সে তার এই দাগগুলোকে ঢাকবে। তুর্য যে ওড়না কোথায় রেখেছে সে নিজেও জানে না, আর না পারছে সে উঠে খুঁজতে। তারাকে লজ্জা পেতে দেখে তিথি আর নেহা হালকা হাসে। নেহা এবার নিজের হাসি থামিয়ে তারার গালে হাত রাখে। তারা তাকায় নেহার পানে। নেহা তারাকে তাকাতে দেখে নেহা মৃদু হেসে বলে ওঠে, তুমি বড্ড ভাগ্যবতী তারা, যে তুমি তুর্যকে পেয়েছো। সবার কিন্তু এত বড় ভাগ্য হয় না। তুমি অনেক ভাগ্য নিয়ে জন্ম নিয়েছো। তুর্যের মতো একটা ছেলের ভালোবাসা তুমি পেয়েছো। তুর্যের হৃদয়ে তুমি এমনভাবে বসবাস করছো যে স্থান তুমি ছাড়া অন্য কোনো নারীর স্থান নেই। তুমি যদি দেখতে তোমার জন্য তুর্যর পাগলামি, তাহলে বুঝতে ও তুমি কতখানি ভালোবাসে। কানাডায় থাকতেই নিজের চোখে দেখেছি তুর্যের পেছনে কত শত মেয়ে লাইন দিত। এমনি কি একটা রাত পর্যন্ত তুর্যের বেড পার্টনারও হতে চাইতো, কিন্তু তুর্য কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে অব্দি তাকায়নি। উল্টো যারা তাকে এসব অফার করতো তাদের লাইফ ফেল করে ছাড়তো। আর সেই তুর্য এক 18 বছর বয়সী মেয়ের প্রেমে কি বাজেভাবেই না আসক্ত, যার স্পর্শ পেতে হাজার নারী পাগল থাকতো। আর তার স্পর্শ পাচ্ছ তুমি। তুমি কি দেখেই বোঝা যাচ্ছে তোমার শরীরের প্রত্যেকটা ভাঁজে তুর্যের স্পর্শ রয়েছে, যার প্রতিটাই কিনা ভালোবাসার স্পর্শ। সেই হিসেবে কিনা তুমি বড্ড ভাগ্যবতী। কখনো তুর্যকে কষ্ট দিও না। আমরা যতদূর জানি তুমিহীন তুর্য মৃত, তাই ওকে কখনো আঘাত করো না। তুর্য তোমার মাঝে তার সুখ খুঁজে বেড়ায়, তাই সারা জীবন এই পুরুষটাকে আগলে রেখো। হ্যাঁ? এক নিঃশ্বাসে কথাগুলো বলেই থামে নেহা। তারা মন দিয়ে কথাগুলো শুনছিল নেহার। এতক্ষণে তার সকল লজ্জা কেটে গেছে, চোখের সামনে ভেসে উঠছে কাল থেকে ঘটে যাওয়া সমস্ত কিছু। মুহূর্তেই তার ঠোঁটে তৃপ্তির হাসি ফোটে। নেহা তা দেখে আর কথা বাড়ায় না। সে পরিস্থিতি সামলে হালকা হেসে বলে ওঠে, তুমি তো মনে হয় এখনো গোসল করোনি। তোমার জামা কাপড়ও তো দেখছি রক্ত লেগে আছে। নিশ্চয়ই গত 2 দিনের জামা কাপড় তোমার পরনে। নেহার কথা শুনে তারা অসহায় চোখে তাকিয়ে কিছু না বলে শুধু ওপর নিচ মাথা নাড়ায়। তা দেখে নেহা বলে ওঠে, তো গোসল করবে না? নেহার কথা শুনে তারা অসহায় কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ করব তো, কিন্তু এখানে তো আমার কোনো ড্রেস নেই, কি পরবো? নেহা তারার কথা শুনে হেসে বলে ওঠে, আরে পাগল, তুর্য কিছু একটা পরে নিলেও তো পারো। তুর্য তো দেখলাম অন্য ড্রেস পরেছিল, মনে হয় ওর এখানে ড্রেস রাখা আছে। আর তাছাড়া এখন তাড়াতাড়ি গোসল করে নাও, কিছু সময় পর তোমাকে আর দিদিকে তো রেডি করতে হবে, বিয়ে আছে না? তারা নেহার কথাগুলো শুনছিল, তবে শেষের কথাগুলো শুনে অবাক কণ্ঠে বলে ওঠে, বিয়ে মানে? কার বিয়ে? তারার কথায় নেহা মুচকি হেসে বলে ওঠে, কার আবার? তোমার, তুর্য, তাজ আর তিথির। হ্যাঁ। নেহার কথায় তারা চমকে কিছুটা জোরেই বলে ওঠে, মানে? তোমাদের আবার পারিবারিকভাবে বিয়ে হবে, আর নিচে বড়রা সকলে আছে। আর বিয়েটা আজকে হবে, সাথে তাজ তেজের। তারা নেহার কথায় তিথির পানে তাকায়। তিথি লাজুক হাসছে। তা দেখে তারা ফের নেহার দিকে তাকিয়ে বলে ওঠে, কিন্তু এসব কিভাবে? কি নেহা আপু, সকলে কিভাবে জানলো সবটা? নেহা হেসে বলে, দাঁড়াও বলছি। এরপর একে একে সব কিছু তারাকে বলে। যা যা সকাল থেকে হয়ে এসেছে সবটা তারাকে বলে। এদিকে তারা তো পুরোই হাঁ, তার অজান্তে এত কিছু হয়ে গেছে আর সে কিছুই জানে না। নেহা তারাকে এভাবে অবাক হতে দেখে ঠোঁট টিপে হাসে। তারা তিথির পানে তাকায়। তিথি তো লজ্জায় মাথা নামিয়ে রেখেছে। তারা এবার এসব শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে।
তারার এখানে বলার মতো কিছুই নেই, যা হচ্ছে হতে দেওয়াই ভালো। আর তাছাড়া তুর্য যা বলবে সে তাই করবে। নেহা এবার তারাকে তাড়া দিয়ে বলে ওঠে, চলো আর বসে থেকো না, গোসলটা করে নাও, আমি তোমার হেল্প করছি, এসো। নেহার কথায় তারা আর কথা না বাড়িয়ে মাথা নাড়িয়ে সায় জানায়। নেহা বসা থেকে উঠে তারার হাত ধরে। তারা নেহার হাত ধরে নেমে আসে বিছানা থেকে খুব সাবধানে। তারা নামতেই তিথি আর এক পাশ থেকে এসে ধরে। এরপর তিথি আর নেহা তারাকে নিয়ে খুব সাবধানে ওয়াশরুমে নিয়ে যায়।